কোনো এক শহরে একসময় এক মুচি বাস করত। তার নাম মার্টিন অ্যাবডিশ। একতলার যে ছোট্ট ঘরটিতে সে থাকত তার একটিমাত্র জানালা, আর সে জানালাটি ছিল রাস্তার দিকে। কাজেই তার ভেতর দিয়ে লোকজন দেখা যেত। অবশ্য দেখা যেত শুধু তাদের পা। আর মার্টিনও জুতো দেখেই লোক চিনতে পারত। অনেককাল ধরে সে এখানে আছে, কাজেই অনেকের সঙ্গেই তার জানাশোনা। দু একবার তার হাতে এসে পড়েনি এমন একজোড়ো জুতো এ তল্লাটে খুঁজে পাওয়া ভার। কোনো জুতো রিসোল করেছে, কোনোটাই বা নতুন করে গোড়ালি লাগিয়েছে। অনেক সময় সে ভালো জিনিস দিত, দাম নিত অল্প, আর সব সময় কথা ঠিক রাখত। ঠিক সময় মতো যে কাজ করে দিতে পারবে শুধু সে কাজই সে নিত। না পারলে আগেই সে কথা বলে দিত, অকারণে কাউকে ভোগাত না। অ্যাবডিশকে সকলেই চিনত, তাই সে প্রচুর কাজও পেত। স্বভাবতই সে ভালো মানুষ। তার উপর যতই বয়স বাড়তে লাগলো ততই সে বেশি করে ভাবতে লাগলো তার অন্তরাত্মার কথা। ততই সে বেশি করে ঝুঁকল ঈশ্বরের দিকে। শিক্ষানবিশ থাকাকালেই তার স্ত্রী মারা যায়, একটিমাত্র 3 বছরের ছেলে রেখে। তাদের অন্য সব সন্তান আগেই মারা গিয়েছিল। প্রথমে মার্টিন ভেবেছিল ছোট্ট ছেলেটিকে তার বোনের কাছে গ্রামে পাঠিয়ে দেবে, কিন্তু পরে সে মত বদলাল। কোনো অপরিচিত পরিবারে মানুষ হতে হলে আমার ছোট্ট ক্যাপিটোস্কের কষ্ট হবে, তার চেয়ে সে আমার কাছেই থাকুক। কাজে শিক্ষানবিশি শেষ করে মার্টিন ছেলেকে নিয়ে একটা বাসা বাড়িতে গিয়ে উঠল। কিন্তু ঈশ্বর তার কপালে পুত্র সুখ লেখেননি। ছেলে বড় হয়ে সবে বাপকে কিছু কিছু সাহায্য করে তাকে সুখী করতে শুরু করেছে। এমন সময় সে অসুখে পড়ল, বিছানা নিল, আর 1 সপ্তাহ জ্বরে ভুগে মারা গেল। মার্টিন ছেলেটিকে কবর দিল, গভীর হতাশায় ভেঙে পড়ল। একবার এমনকি ঈশ্বরে পর্যন্ত বিশ্বাস হারাতে বসল। গভীর নৈরাশ্যে বারবার ঈশ্বরের কাছে মৃত্যু ভিক্ষা করল। এমনকি তার মতো একটা বুড়ো হাবড়ার পরিবর্তে তার একমাত্র প্রিয় পুত্রকে কাছে টেনে নেবার জন্যে ঈশ্বরকে তিরস্কার করল পর্যন্ত, এবং সে গির্জায় যাওয়াই বন্ধ করে দিল। তারপর একদিন তার সঙ্গে দেখা করতে এলো তাদের গায়ের একজন বুড়ো তীর্থযাত্রী। 7 বছর ধরে সে তীর্থে ঘুরে বেড়াচ্ছে। কথায় কথায় অ্যাবডিশ তাকে জানালো তার নিজের দুঃখের কথা। সে বলল, আমি আর বেঁচে থাকতে চাই না বাবাজি, আমি শুধু মরতে চাই। ঈশ্বরের কাছে এছাড়া আর কিছুই চাওয়ার নেই। আজ আমার কেউই নেই, কোনো আশাও নেই। বুড়ো তীর্থযাত্রী জবাব দিল, না না, এমন কথা বলো না মার্টিন। ঈশ্বরের কাজের বিচারক আমরা নই। ঈশ্বরের বিচারের উপরেই আমাদের নির্ভর করতে হবে, আমাদের বুদ্ধির উপরে নয়। তিনি যখন ভেবেছেন যে তোমার ছেলেকে মরতে হবে আর তোমাকে বেঁচে থাকতে হবে, আর তখন সেটাকেই ঠিক বলে মনে করতে হবে। তুমি যে এত দুঃখ পাচ্ছ তার কারণ শুধুমাত্র নিজের সুখের জন্য তুমি বাঁচতে চেয়েছ। তাহলে আর কিসের জন্য লোকজন বেঁচে থাকতে চায়? মার্টিন প্রশ্ন করল। শুধুমাত্র ঈশ্বরের জন্য, বুড়ো লোকটি জবাব দিল। এই জীবন তারই দান, কাজেই তার জন্যই তোমার বেঁচে থাকা উচিত। যখন তার জন্য বেঁচে থাকতে শুরু করবে দেখবে তখন আর তোমার ক্ষোভ থাকবে না, সবকিছুই তোমার কাছে বেশ সহজ হয়ে আসবে। মার্টিন চুপ করে রইল, তারপর বলল, কিন্তু ঈশ্বরের জন্য আমি কেমন করে বাঁচব? বুড়ো লোকটি বলল, সে পথ তো যিশুই আমাদেরকে দেখিয়েছেন। তুমি পড়তে পারো তো? একখানা টেস্টামেন্ট কিনে পড়ো, তাহলেই বুঝতে পারবে কেমন করে ঈশ্বরের জন্য বাঁচতে হয়। হ্যাঁ, সে বইতে সব লেখা আছে। কথাগুলো মার্টিনের অন্তরে গভীরভাবে রেখাপাত করল। সেদিনই বেরিয়ে সে বড় হরফে ছাপা এখানে নিউ টেস্টামেন্ট কিনে পড়তে আরম্ভ করল। মার্টিন প্রথমে ভেবেছিল শুধু ছুটির দিনগুলোতে বইখানা পড়বে, কিন্তু একবার পড়তে আরম্ভ করে মনে এমন শান্তি পেল যে রোজই পড়তে লাগলো। একদিন তো পড়া এমন ডুবে গেল যে বাতির সবটা কেরোসিন পুড়ে শেষ হয়ে গেল।
যতই পড়ে ততই যেন সে স্পষ্ট বুঝতে পারে ঈশ্বর তার কাছে কি চায়, কেমন করে ঈশ্বরের জন্য বাঁচা যায়। ততই তার অন্তর হালকা হতে থাকে। আগে আগে যখনই সে ঘুমের জন্য শুত, তখনই তার ছোট্ট ছেলের কথা মনে করে যন্ত্রণায় সে আর্তনাদ করে উঠত। কিন্তু এখন সে শুধু বারবার বলে, হে প্রভু, তোমার জয় হোক, কেবল তোমারই জয় হোক, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। সেই দিন থেকেই মার্টিনের জীবন সম্পূর্ণ বদলে গেল। আগে সে ছুটির দিনগুলোতে সরাইখানায় গিয়ে একটু চা খেত, কখনো বা এক গ্লাস ভদকাও খেত। বন্ধুর সঙ্গে অল্প কিছু পান করে যখন সে সরাইখানা থেকে বেরিয়ে আসত, তখন ঠিক মাতাল না হলেও তার পা টলত এবং আজে বাজে বকত। কখনো বা বন্ধুর সঙ্গে ঝগড়া চেঁচামেচিও করত। কিন্তু এখন এসব সে ছেড়ে দিয়েছে। তার জীবনে ফিরে এসেছে সুখ এবং শান্তি। খুব ভোরে উঠে সে কাজে বসত, যতক্ষণ কাজ করবার একটানা খাটত। তারপর তাকের উপর থেকে বাতিটা নামিয়ে সেটা জেলে পড়তে বসত। যত পরে তত সব বোঝে, যত বোঝে তত তার মন পরিষ্কার হয়, আনন্দে ভরে ওঠে তার মন। একদিন পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল। সেন্ট লুক লিখিত সমাচারের 6ষ্ঠ অধ্যায়ে এই শ্লোকগুলো সে পড়ছিল। যদি কেউ তোমার একটা গালে চড় মারে, তাহলে অপর গাল তার দিকে এগিয়ে দাও। কেউ যদি তোমার ক্লোকটা নেয়, তাকে তোমার কোটটাও দিয়ে দাও। তোমার কাছে কেউ কিছু চাইলে তা তাকে দাও, আর যা তোমার তাও যদি কেউ চায়, তাও কখনো ফিরে চেও না। মানুষের কাছে যেমন ব্যবহার তুমি আশা করো, ঠিক তেমনই ব্যবহার তাদের সঙ্গে করো। আরও এগিয়ে সেই শ্লোকগুলো সে পড়তে লাগল, যেখানে প্রভু বলেছেন, তোমরা আমাকে মুখে বলবে প্রভু, অথচ আমি যা বলি তা করবে না। এ কেমন কথা? যে লোক আমার কাছে আসে, আমার আদেশ শুনে সেগুলো পালন করে, সে কেমন লোক বলছি? সে হচ্ছে সেই মানুষ যে বাড়ি তৈরি করতে অনেক গভীর করে খুঁড়ে পাথরের উপর ভিত্তি স্থাপন করল। তারপর বন্যা এলো, নদী আছড়ে পড়ল সেই বাড়ির উপর, কিন্তু একটু নড়াতে পারল না, কারণ সে বাড়ি যে পাথরের উপর গড়া। কিন্তু সে লোক আমার কথা শুনে অথচ পালন করে না, সে হচ্ছে সেই মানুষ যে বিনা ভিত্তিতে মাটির উপর বাড়ি তৈরি করে। তারপর নদী যখন আছড়ে পড়ে, সঙ্গে সঙ্গে ভেঙে যায়, আর বাড়িটার ক্ষতি হয় প্রচুর। এই কথাগুলো শুনে মার্টিনের মন খুশিতে ভরে উঠল। সে চশমাটা খুলে বইয়ের উপর রাখল এবং টেবিলের উপর কোনোই রেখে ভাবতে লাগল। এই কথাগুলো দিয়ে নিজের জীবনের পরিমাপ করতে বসে সে নিজের মনে ভাবতে লাগল, আমার বাড়ি কিসের উপর স্থাপিত? পাথরের উপর না বালির উপর? যদি পাথরের উপর হয় তাহলেই ভালো। এখানে একা বসে তো বেশ ভালোই লাগছে, কিন্তু আমি তো অনায়াসে ভাবতে পারি যে ঈশ্বরের সব নির্দেশ মেনে চললেও হয়তো অসাবধানতার দরুন আবার পাপ করে বসলাম। যাই হোক, আমি চেষ্টার ত্রুটি করব না, আর তার ফল তো ভালোই হয়েছে। হে প্রভু, তুমি আমার সহায় হও। এরকম ভাবতে ভাবতে তার ঘুমোবার সময় হলো। তবু বই ছেড়ে উঠতে ইচ্ছে করল না। সেন্ট লুকের 7ম অধ্যায় পড়তে শুরু করল। একে একে শত সৈন্যের সেনাপতি, বিধবার পুত্র, জনের শিষ্যদের প্রতি উপদেশ, একজন ধনী ফ্যারিসি কর্তৃক প্রভুকে অতিথি হিসেবে স্বগৃহে আমন্ত্রণ, ভ্রষ্টা স্ত্রীলোক কর্তৃক তার পায়ে তেল মাখানো এবং চোখের জলে ধুইয়ে নেওয়া, এবং প্রভু কর্তৃক তার উদ্ধার সাধন প্রভৃতি সব সে পড়ে ফেলল। তারপর 40 নম্বর শ্লোকে পৌঁছে সে পড়তে লাগল। তখন স্ত্রীলোকটির দিকে মুখ ফিরিয়ে তিনি সাইমনকে বললেন, এই স্ত্রীলোকটিকে দেখছ? আমি তোমার বাড়িতে এলাম, কিন্তু তুমি আমার পা ধোবার জল দিলে না, আর এই স্ত্রীলোকটি চোখের জলে আমার পা ধুইয়ে দিয়েছে, মাথার চুল দিয়ে মুছিয়ে দিয়েছে। তুমি আমাকে স্বাগত জানিয়ে চুম্বন করনি, কিন্তু আমি আসার পর থেকে সে অবিরাম আমার পা দুখানি চুম্বন করেছে।
তুমি আমার মাথায় তেল দাওনি, কিন্তু সে আমার গায়ে প্রলেপ মাখিয়ে দিয়েছে। শ্লোকগুলো পড়ে সে ভাবতে লাগলো, তুমি বলে দাওনি, তুমি চুম্বন করনি, তুমি আমার মাথায় তেল ঢালোনি। আবার সে চশমা খুলে বইয়ের উপরে রেখে চিন্তার মধ্যে ডুবে গেল। নিজেকে বলতে লাগলো, এই ফ্যারিসিটি ঠিক আমার মতোই সে শুধু নিজের কথাই ভেবেছে। অতিথির কথা চিন্তা না করে সে গরমে বসে আরাম করে চা খেয়েছে। সে নিজের যত্ন নিজে নিয়েছে, অতিথিকে যত্ন করেনি। আর সে অতিথি কে? স্বয়ং প্রভু। তিনি যদি আমার কাছে আসেন, আমিও কি অমনি করব? দুহাতের মধ্যে মাথা রেখে কখন যে মার্টিন ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। মার্টিন! অকস্মাৎ একটি কণ্ঠস্বর যেন নিঃশ্বাসের মধ্যে তার কানে এসে বাজল। তন্দ্রার মধ্যেই জেগে উঠল মার্টিন। কে ওখানে? মার্টিন চারদিকে চোখ ঘোরালো, তাকালো দরজার দিকে, কেউ নেই। আবার সে টেবিলের উপর ঝুঁকে বসল। সহসা সে আবার স্পষ্ট শুনতে পেল, মার্টিন, মার্টিন, কাল রাস্তার দিকে চেয়ে থেকো, আমি তোমাকে দেখতে আসব। মার্টিনের ঘুম ভেঙে গেল। উঠে দাঁড়ালো চেয়ার থেকে, চোখ মুছল। বুঝতে পারল না কথাগুলো সে শুনছে না স্বপ্নে দেখেছে। বাতি নিভিয়ে সে শুয়ে পড়ল। পরদিন সকালে ভোর হবার আগেই মার্টিন উঠে পড়ল, প্রার্থনা করল, স্টোভ ধরালো, কপির ঝোল আর কাঁসা চড়ালো, সমভার জ্বালালো, অ্যাপ্রন পরল। তারপর জানালার পাশে কাজে বসল। কাজ করতে করতে গত রাত্রের ঘটনার কথা ভাবতে লাগলো। তার মনে দুটো ভাব দেখা দিল। একবার মনে হলো সে স্বপ্ন দেখেছে, আবার পর মুহূর্তেই মনে হলো সত্যি সে কণ্ঠস্বর শুনেছে। মনে মনে ভাবল, হ্যাঁ, এমন ঘটনা তো ঘটেই। জানালার পাশে বসে মার্টিন যত না কাজ করল তার চাইতে বেশি সময় তাকিয়ে রইল বাইরে। যখনই কেউ অচেনা জুতো পরে আসে, অমনি সে মুখ উঁচু করে জানালা দিয়ে তাকিয়ে তার মুখ এবং জুতো দুটোই দেখতে চেষ্টা করে। নতুন ফেল্ট বুট পরে এলো একজন দারোয়ান। একজন জলের ভারী পরে হাতে একটা শাবল নিয়ে একেবারে জানালার নিচে এসে দাঁড়ালো। জুতো জোড়া দেখেই মার্টিন তাকে চিনল। লোকটার নাম স্টেপানিচ। জনৈক প্রতিবেশী ব্যবসার বাড়িতে সে থাকে। তার কাজ দারোয়ানকে সাহায্য করা। স্টেপানিচ মার্টিনের জানালার বাইরের জমা বরফ সরাতে লাগল। মার্টিনও তার দিকে একবার তাকিয়ে কাজে মন দিল। আরে, বুড়ো বয়সে কি তোমার ভীমরতি হলো? কথাটা ভাবতেই মার্টিন হেসে ফেলল। স্টেপানিচ এসেছে বরফ পরিষ্কার করতে, আর আমি ভাবছি যিশু এসেছেন আমার কাছে। কি বুড়ো গাধাই যে আমি হয়েছি। যাই হোক, ডজনখানেক ফোর দেবার পরেই আবার সে জানালা দিয়ে বাইরে তাকালো। সে দেখতে পেল স্টেপানিচ শাবালটাকে দেয়ালের গায়ে রেখে বিশ্রাম করছে আর নিজেকে একটু গরম করতে চেষ্টা করছে। মার্টিন মনে মনে বলল, লোকটা বুড়ো হয়েছে, শরীরও ভেঙে পড়েছে, বরফ পরিষ্কার করবার মতো জোরও তার নেই। ওকে একটু চা দিলে কেমন হয়? সমভারে জল এতক্ষণ নিশ্চয়ই ফুটেছে। চামড়ার গায়ে সেলাইয়ের কাঁটাটাকে আটকে রেখে সে উঠে পড়ল। সমভারটা টেবিলের উপর রাখল, চা তৈরি করল এবং জানালার পাল্লায় আঙুলটা টোকা মারল। স্টেপনিচ মুখ ঘুরিয়ে আবার জানালার দিকে এগিয়ে এলো। ভেতরে এসে একটু গরম হয়ে নাও, মার্টিন বলল। তুমি যে একেবারে জমে গেছো। স্টেপানিচ বলল, যিশু তোমার মঙ্গল করুন। আমার হাড়গুলো অবধি কাঁপছে। ভিতরে ঢুকে সে গায়ের বরফ ঝেড়ে ফেলতে লাগলো, যদিও দুটো পা তখনও ঠকঠক করে কাঁপছে। তথাপি ঘরের মেঝে পায়ে নোংরা হয়ে যায়, তাই খুব যত্ন করে পা মুছতে শুরু করলো। তোমাকে আর পা মুছতে হবে না, তোমার জুতো আমি পরিষ্কার করে দেব। ও তো আমার কাজেরই অঙ্গ। এখানে এসে বসো, একটু চা খাও। মার্টিন 2 গ্লাস চা তৈরি করল, একটা অতিথির দিকে এগিয়ে দিল।
আর নিজেরটা থালায় ঢেলে ফু দিয়ে পরিষ্কার করতে লাগলো। স্টেপানিচ গ্লাসের সবটা চা খেয়ে গ্লাসটা উপর করে অবশিষ্ট চিনির টুকরোটা তার উপর রেখে দিল, তাকে ধন্যবাদ দিল। বেশ বোঝা গেল আরো কিছুটা চা চাই। দুজনের জন্য আরো এক গ্লাস চা করে ঢেলে মার্টিন বলল, আরেক গ্লাস চা খাও। জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে মার্টিন চা খেতে লাগলো। তার অতিথি জিজ্ঞেস করল, কারো আসবার জন্য তুমি কি অপেক্ষা করছো নাকি? অপেক্ষা? কার জন্য যে অপেক্ষা করছি সে কথা বলতেও লজ্জা করছে। অপেক্ষা মানে ঠিক অপেক্ষা করা নয়, অথচ কথাগুলো মন থেকে তাড়াতেও পারছি না। আমি নিজেই জানি না সেটা স্বপ্ন নাকি। দেখো ভাই, কাল রাতে আমি প্রভু যিশুর সুসমাচার পড়ছিলাম। এই পৃথিবীতে এসে কত যে দুঃখ তিনি পেয়েছেন সেসব তো তুমিও শুনেছ, কি বলো? স্টেপানির জবাব দিল, হ্যাঁ শুনেছি, তবে আমরা তো মূর্খ লোক, পড়তেও পারি না। তারপর শোনো, আমি পড়ছিলাম এই পৃথিবীতে তিনি কেমন ছিলেন, কেমন করে তিনি একদিন এক ফ্যারিসির বাড়িতে গেলেন, অথচ সে লোকটা তার অভ্যর্থনার কোনো আয়োজন করল না। জানো ভাই, কাল রাতে এই পড়া পড়ে সেই কথাই ভাবছিলাম একদিন হয়তো আমিও আমাদের প্রিয় পিতা যিশুকে উপযুক্ত সম্মান দেখাতে ভুলে যাব। নিজের মনে আমি ভাবছিলাম, ধরো তিনি আমার কাছে বা আমারই মতন আর কারো কাছে এলেন, লর্ড সাইমনের মতো, আমরাও কি তাকে অভ্যর্থনা করতে ভুলে যাব? তার সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে যাব না? এসব ভাবতে ভাবতে যেখানে বসেছিলাম সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। সেই অবস্থাতেই শুনতে পেলাম কে যেন আমার নাম ধরে ডাকলো। আমি উঠে পড়লাম। সেই কণ্ঠস্বর যেন আমার কানে কানে চুপি চুপি বলল, কাল আমার জন্য অপেক্ষা করো, কারণ আমি তোমার কাছে আসব। দুবার এ কথা সে বলল। সেই থেকে কথাগুলো যেন আমার মনের মধ্যে গেঁথে গেছে। আর যতই বোকামি হোক, তবু তারই জন্য আমি অপেক্ষা করে আছি আমার প্রিয় পিতার জন্যে। স্টেপানিচ শুধু ঘাড় নাড়তে লাগলো, মুখে কিছুই বলল না। গ্লাসের সরটা খেয়ে একপাশে নামিয়ে রাখলো। মার্টিন গ্লাসটা নিয়ে আবার ভরে দিল, বলল, এটাও খেয়ে ফেলো, এতে তোমার উপকার হবে। হ্যাঁ, তারপর শোনো, আমি প্রায় ভাবি আমাদের ছোট্ট পিতা যখন এই পৃথিবীতে ছিলেন তিনি কাউকে ঘৃণা করতেন না, তা সে যত ছোট্টই হোক। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতেন, তাদের সঙ্গেই থাকতেন, আর প্রধানত আমাদের মতো পাপী তাপী শ্রমিকদের মধ্য থেকেই তার শিষ্যদেরকে বেছে নিতেন। তিনি বলতেন, যে বড় আছে সেই ছোট হবে, আর যে ছোট আছে সেই বড় হবে। তিনি আরো বলতেন, তোমরা আমাকে প্রভু বলো, তবু আমি তোমাদের পা ধুইয়ে দেব। যে পথ দেখাতে চায় তাকে সকলের দাস হতে হয়, কারণ যারা দরিদ্র, যারা দীন, যারা নরম, যারা দয়ালু তারাই ধন্য। স্টেপানিচ চা খেতে একদম ভুলে গিয়েছিল। বুড়ো মানুষ সে, সহজেই তার চোখে জল আসে। চুপ করে বসে শুনতে শুনতে তার দুই গাল বেয়ে জল গড়াতে লাগলো। মার্টিন বলল, নাও আরো একটু খাও। কিন্তু স্টেপানিচ ক্রুশ চিহ্ন করল। তারপর তাকে ধন্যবাদ দিয়ে গ্লাস সরিয়ে রেখে উঠে দাঁড়ালো। বলল, আমাকে নেমন্তন্ন করার জন্য ধন্যবাদ মার্টিন, তুমি আমার দেহ এবং মন দুইয়ের খোরাক জুগিয়েছ। মার্টিন বলল, তুমি আবার এসো। অতিথি অভ্যাগত হলে আমারও খুব ভালো লাগে। স্টেপানিস চলে গেল। মার্টিন বাকি চাটা ঢেলে নিয়ে খেল। চায়ের শ্বাস সরঞ্জাম সরিয়ে রাখল। তারপর জানালার পাশে গিয়ে কাজে বসল। জুতো সেলাই করতে করতে কেবলই সে বাইরে তাকাচ্ছিল। আশা করছিল যিশুকে দেখতে পাবে। তার এবং তার কার্যাবলীর কথাই ভাবছিল। যিশুর বাণীগুলোই তার মাথার মধ্যে চলাফেরা করতে লাগল। দুজন সৈন্য চলে গেল। একজনের পায়ে সামরিক বুট, অন্যজনের পায়ে সাধারণ জুতো। রবারের পরিষ্কার ঢোলা জুতো পরে চলে গেল একজন প্রতিবেশী। একজন রুটিওয়ালা গেল ঝুড়ি নিয়ে। তারপর এলো
একটি স্ত্রীলোক, পায়ে পশমি মোজা এবং খুব পুরনো জুতো। জানালার পাড় থেকে পাশের দেয়ালের পাশে গিয়ে সে দাঁড়িয়ে পড়ল। মার্টিন দেখতে পেল স্ত্রীলোকটি আগন্তুক। তার পোশাক পরিচ্ছদও খারাপ। একটি শিশুকে কোলে নিয়ে বাতাসের দিকে পিঠ দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছে। শিশুটিকে ভালোভাবে ঢাকবার চেষ্টা করছিল সে, কিন্তু ঢাকবার মতো কিছুই তার ছিল না। তার পরনে ছিল গ্রীষ্মের জামাকাপড়, তাও ছেঁড়া। জানালার ওপাশ থেকেই মার্টিন শুনতে পেল শিশুটি কাঁদছে, আর স্ত্রীলোকটি তাকে শান্ত করবার চেষ্টা করছে। মার্টিন উঠে দাঁড়াল। দরজা পার হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে ডাকল, ওগো ভালো মানুষের মেয়ে। স্ত্রীলোকটি শুনতে পেয়ে ফিরে তাকালো। শিশুটিকে নিয়ে ঠান্ডায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, এখানে ওকে আরো ভালোভাবে গরমে ঢেকে রাখতে পারবে। চলে এসো। অ্যাপ্রন পরা, নাকে চশমাটা একটা বুড়ো মানুষ তাকে ডাকছে দেখে বিস্মিত হয়েও স্ত্রীলোকটি তার পেছনে পেছনে সিঁড়ি দিয়ে নেমে ঘরে ঢুকল। বুড়ো স্ত্রীলোকটিকে বিছানার কাছে নিয়ে গিয়ে বলল, ভালো মানুষের মেয়ে, এখানে বসে পড়ো, কাছে স্টোভটা রয়েছে, নিজে গরম হও আর বাচ্চাটাকেও একটু খাওয়াও। স্ত্রীলোকটা বলল, আমার তো বুকে দুধ নেই, আর আমি নিজেও সকাল থেকে কিছু খাইনি। তথাপি শিশুটিকে সে বুকে চেপে ধরল। মার্টিন মাথা নাড়তে নাড়তে টেবিলের কাছে গেল, রুটি এবং একটি পাত্র আনল। তারপর উনুনের ঢাকনা তুলে কপির ঝোল ঢালল পাত্রে। কাঁসার পাত্রটাও বের করল, কিন্তু সেটা তখনও তৈরি হয়নি। কাজেই শুধু ঝোলটাই টেবিলের উপর রাখল। টেবিলের উপর একটা চাদর বিছিয়ে রুটি নিয়ে এলো। ভালো মানুষের মেয়ে, এখানে বসে খাও, তোমার বাচ্চাকে আমি নিচ্ছি। আমার নিজেরও ছেলেপুলে আছে, তাদের কেমন করে রাখতে হয় আমি জানি। স্ত্রীলোকটি ক্রুশ চিহ্ন করে টেবিলে বসে খেতে শুরু করে দিল। মার্টিন বাচ্চাকে নিয়ে বিছানায় বসল। ঠোঁট দিয়ে সে দু একবার চুকচুক করে শব্দ করল, কিন্তু তার মুখে একটিও দাঁত না থাকায় শব্দটা ঠিকমতো হলো না। ফলে বাচ্চাটাও কেঁদে উঠল। তখন তাকে চমকে দেবার জন্যে সে আঙুলটাকে বাচ্চাটার মুখের সামনে বারবার নাড়াচাড়া করতে লাগলো, কিন্তু একবারও আঙুলটা বাচ্চার মুখের ভেতর পুরে দিল না, কারণ সেলাইয়ের মোম লেগে লেগে আঙুলটা কালো হয়েছিল। আঙুলের দিকে তাকিয়ে বাচ্চা শান্ত হলো, হাসতে লাগলো। মার্টিনও খুশি হলো। এদিকে স্ত্রীলোকটি খেতে খেতেই তার নিজের কথা বলতে লাগলো। সে কে বা কোথায় যাচ্ছে? আমি একজন সৈনিকের স্ত্রী। 8 মাস আগে আমার স্বামীকে কোথায় যেন দূর দেশে পাঠিয়েছে, সেই থেকে তার কোনো খবর নেই। বাচ্চা হবার আগে আমি রাঁধুনির কাজ করেছি, কিন্তু একটি বাচ্চা শুদ্ধ তারা আমাকে রাখল না। এ 3 মাস আগেকার কথা। তখন থেকেই আমার কোনো কাজ নেই। যা কিছু সঞ্চয় ছিল ফুরিয়ে গেছে। নার্সের কাজ করতে চেয়েছি, কিন্তু কেউ কাজে নেয়নি। সকলেই বলে আমি খুব রোগা। একজন ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, সেখানে আমার ঠাকুরমা কাজ করে। তিনি কথা দিয়েছিলেন আমাকে নেবেন, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু আজ সেখানে যেতে তিনি পরের সপ্তাহে আসতে বললেন। এখান থেকে অনেক দূর তিনি থাকেন। শুধু শুধু আমি নিজেও হেঁটে মরলাম, বাচ্চাটাকেও ভোগালাম। তবু ঈশ্বরকে ধন্যবাদ যে আমার বাড়িওয়ালি আমার প্রতি সদয়। যিশুর নামে তিনি আমাদেরকে থাকতে দিয়েছিলেন, নইলে কোথায় যে মাথা গুঁজতাম জানি না। মার্টিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমার কি গরম কাপড় চোপড় কিছুই নেই? স্ত্রীলোকটি এগিয়ে এসে বাচ্চাকে কোলে নিল। মার্টিন উঠে আলমারির কাছে গেল। সেখানে অনেক খুঁজে পেতে একটা পুরনো জামা সে নিয়ে ফিরে এলো। বলল, এ নাও, এটা খুব পুরনো, তাহলেও তোমার শরীরটা ঢাকতে পারবে। স্ত্রীলোকটা একবার জামাটার দিকে তাকালো, বুড়ো মানুষটার দিকে তাকালো, জামাটা নিল এবং তারপরেই ফুপিয়ে কেঁদে উঠল। মার্টিন মুখ ঘুরিয়ে হামাগুড়ি দিয়ে নিচে গেল। সেখান থেকে একটা পুরনো ট্রাঙ্ক বের করে তার ভেতরে কি যেন হাতড়াতে লাগলো। তারপর স্ত্রীলোকটির সামনে গিয়ে বসল। যখন স্ত্রীলোকটি তাকে বলল, দাদু
যিশুর নামে আমি আপনাকে ধন্যবাদ জানাই। নিশ্চয়ই তিনি আমাকে আপনার জানালার নিচে পাঠিয়েছিলেন, না হলে তো ঠান্ডায় এই বাচ্চার মৃত্যু আমাকে দেখতে হতো। আমি যখন বেরিয়ে আসি তখন আবহাওয়া গরম ছিল, এখন তো ঠান্ডায় সব জমে যাচ্ছে, কিন্তু তিনি আমাকে আপনার জানালার কাছে এনে দিয়েছেন যাতে আমার দুরবস্থা দেখে আপনার দয়া হয়। মার্টিন হেসে বলল, একথা ঠিক যে তিনি আমাকে ওখানে বসিয়ে রেখেছিলেন, কিন্তু ভালো মানুষের মেয়ে একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আমি বাইরে তাকিয়েছিলাম। মার্টিন যখন সৈনিকের স্ত্রীর কাছে সব খুলে বলল, তার স্বপ্নের কথা, সেদিন তার কাছে আসবার যে প্রতিশ্রুতি প্রভু তাকে দিয়েছিলেন তার কথা, সে তো হতেই পারে। এই কথা বলে স্ত্রীলোকটি উঠে দাঁড়িয়ে জামাটা নিল, তা দিয়ে বাচ্চাটাকে জড়ালো, তারপর আবার তাকে অভিবাদন জানিয়ে ধন্যবাদ দিল। যিশুর নামে এটা নাও, এটা দিয়ে তোমার শালটা ফিরিয়ে এনো বলে মার্টিন তার হাতে 2 গ্রিভেঙ্কা দিল। স্ত্রীলোকটি ক্রুশ চিহ্ন আঁকল, সেও তাই করল। তারপর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে তাকে বিদায় দিল। স্ত্রীলোকটি চলে গেলে মার্টিন সামান্য ঝোল খেল, বাসনপত্তর পরিষ্কার করল, তারপর কাজে বসল। সারাক্ষণ কিন্তু চোখ তার জানালার দিকেই রইল। যখনই সেখানে কোনো ছায়া পড়ে অমনি সে দেখে বাইরে কে যাচ্ছে। তার পরিচিত অনেকে গেল, অপরিচিত অনেকেই গেল, কিন্তু বিশিষ্ট কাউকে চোখে পড়ল না। এমন সময় হঠাৎ কি যেন তার নজরে পড়ল। তার জানালার উল্টো দিকে একটি বুড়ি ফেরিওয়ালি এসে দাঁড়িয়েছে, এক ঝুড়ি আপেল নিয়ে। আপেল প্রায় সবই বিক্রি হয়ে গেছে, ঝুড়িতেই সামান্য বাকি আছে, কিন্তু তার কাঁধে ছিল এক ঝালা ভর্তি কাঠের টুকরো। একটা অসম্পূর্ণ বাড়ির কাছ থেকেই সেগুলো সে নিশ্চয়ই কুড়িয়ে পেয়েছে। বেশ বোঝা যাচ্ছে বোঝাটা তার ঘাড়ে খুব ভারী হয়ে চেপেছে। সেটাকে ঘাড় বদলাবার জন্যই সে দাঁড়িয়েছে। আপেলের ঝুড়িটা একটা থামের সঙ্গে ঝুলিয়ে রেখে ছালাটাকে রাস্তায় নামিয়ে কাঠের টুকরোগুলোকে ঝাঁকাতে লাগলো। বুড়ি যখন তার ছালা ঝাঁকাতে ব্যস্ত, তখন কোথাও থেকে ছেঁড়া টুপি মাথায় একটা ছেলে ছুটে এসে ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিল। যেই পালাতে যাবে অমনি বুড়ি মুখ ফিরিয়ে তার জামার আস্তিন টেনে ধরল। ছেলেটা হাতের মুঠো ছাড়িয়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু বুড়ি তাকে 2 হাতে জড়িয়ে ধরে মাথার টুপিটা ফেলে দিয়ে তার চুলের মুঠি ধরল। ছেলেটা চিৎকার করতে লাগলো, বুড়িও গালাগাল দিতে লাগলো। হাতের সেলাইয়ের কাজ মেঝের উপর ফেলে মার্টিন এক লাফে দরজার কাছে গেল। চশমাটা ছুঁড়ে ফেলে দিয়ে কোনো রকমের সিঁড়ি দিয়ে নামতে লাগলো। দৌড়ে রাস্তায় গিয়ে দেখল স্ত্রীলোকটি ছেলেটির চুলের মুঠি ধরে টানছে আর গালাগাল দিচ্ছে, তাকে পুলিশে দেবে বলে ভয় দেখাচ্ছে। আর ছেলেটা নিজেকে ছাড়াবার জন্য আপ্রাণে চেষ্টা করছে। সে বারবার বলছে, আমি কখনোই নেইনি, কেন আমাকে মারছ, আমাকে ছেড়ে দাও। মার্টিন দুজনকে সরিয়ে দিয়ে ছেলেটার হাত ধরে বলল, দিদিমা, ওকে ছেড়ে দাও, যিশুর দোহাই, ওকে ক্ষমা করো, সব ভুলে যাও। আমি ওকে এমন শিক্ষা দেব যা ও জীবনে ভুলবে না। ও মরাকে আমি পুলিশে দেব। মার্টিন তবু অনুনয় বিনয় করে বলল, ওকে ছেড়ে দাও দিদিমা, এমন কাজ ও আর কখনো করবে না, যিশুর দোহাই, ওকে ছেড়ে দাও। বুড়ি ওকে ছেড়ে দিল। অমনি ছেলেটা দৌড়ে পালাচ্ছিল। মার্টিন তাকে ধরে ফেলল, বলল, বুড়ির কাছে ক্ষমা চা, বল আর কখনোই কাজ করবি না। আমি নিজে তোকে আপেলটা নিতে দেখেছি। ছেলেটা কেঁদে ফেলল। মার্টিনের কথা মতো বুড়ির কাছে ক্ষমা চাইল। মার্টিন বলল, ঠিক আছে ঠিক আছে, এইবার আমি তোকে একটা দিচ্ছি, এই নে। ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে সে ছেলেটাকে দিল। বুড়ি বলল, এটার পয়সা আমি তোমাকে দেব গো, ভালো মানুষের মেয়ে। বুড়ি বাধা দিল, ঠিক আছে, কিন্তু এই করে তুমি খুদে শয়তানটার মাথা খাচ্ছ। ওকে এমন পুরস্কার দেওয়া উচিত ছিল যে ও 7 দিনও ভুলত না। মার্টিন বলে উঠল, আহা, ভালো মানুষের মেয়ে, আমাদের পুরস্কারের ব্যবস্থাটা হয়তো ওরকম হতে পারে, কিন্তু
ঈশ্বরের ব্যবস্থা তা নয়। আবেলটা নেবার জন্যে ছেলেটাকে যদি চাবুক মারা হয়, তাহলে আমাদের পাপের জন্য কি আমাদেরও শাস্তি পাওয়া উচিত নয়? বুড়ি চুপ করে গেল। তখন মার্টিন বুড়িকে সেই উপাখ্যানটা বলল, যাতে এক মুনিব তার চাকরকে অনেক টাকা ঋণ মকুব করে দিল, আর সেই অকৃতজ্ঞ চাকর সেখান থেকে গিয়ে তার নিজের খাতকের গলা টিপে ধরল। বুড়ি শুনল, ছেলেটাও শুনল। মার্টিন বলতে লাগল, ঈশ্বর আমাদেরকে বলেছেন পরস্পরকে ক্ষমা করতে, নইলে তো তিনি আমাদের ক্ষমা করবেন না। সকলকেই আমাদের ক্ষমা করা উচিত, বিশেষ করে এই অবুঝ ছেলেটাকে তো বটেই। বুড়ি ঘাড় নাড়ল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তা হতে পারে, কিন্তু এই ক্ষুদে শয়তানগুলো যে একেবারে গোল্লায় গেছে। সে বলল, তাহলে তো আমাদের মতো বড়দেরই কাজ হলো ওদের শিখিয়ে পড়িয়ে ভালো করে তোলা। বুড়ি এবার যোগ দিল, এ কথা তো আমিও অনেক সময় বলি। একসময় বাড়িতে আমার 7টা ছেলে মেয়ে ছিল, এখন শুধু একটা মেয়ে বেঁচে আছে। তারপর সে বলতে লাগলো সে এবং তার মেয়ে কোথায় থাকে, কি করে, তার কতগুলো নাতি নাতনি আছে সব। আমার তো শরীরের এই হাল দেখছো, তবু আমি খুব খাটি আমার ছেলে মেয়ে নাত নাতনিদের জন্যে। বড় ভালো ওরা, ওদের মতো কেউ আমাকে ভালোবাসে না। আকসিন টোকা তো আমার কাছে ছাড়া কারো কাছে থাকবেই না, ঠাকমা করে একেবারে পাগল। বুড়ির মনটা তখন বেশ নরম হয়ে এসেছে। ছেলেটার দিকে ঘাড় ফিরিয়ে বলল, এও তো ছেলে মানুষ, ঈশ্বরের সহায় হন। বুড়ি এবার তার ছালাটা ঘাড়ে তুলতে যাচ্ছিল, এমন সময় ছেলেটা ছুটে এসে বলল, ওটা আমাকে দাও ঠাকমা, আমিও ওই পথেই যাব। বুড়ি ঘাড় নেড়ে সম্মতি জানালো, ছালাটা তার ঘাড়ে তুলে নিল। তারপর দুজনে রাস্তা ধরে চলে গেল। মার্টিনের কাছ থেকে আপেলের দাম চেয়ে নিতেও ভুলে গেল বুড়ি। অনবরত বকবক করতে করতে দুজন গেল। মার্টিন সেখানে দাঁড়িয়ে তাদের দেখতে লাগলো, তাদের কথা শুনতে লাগলো। ওরা চলে গেলে মার্টিন ঘরে ফিরে এলো। চশমা জোড়া সিঁড়ির কাছেই পড়েছিল। সূচটা হাতে নিয়ে আবারও সে কাজে বসে গেল। কিছুক্ষণ কাজ করবার পর ভালো করে চোখই দেখতে পাচ্ছিল না। বাইরে চেয়ে দেখল, রাস্তার আলো জ্বালাতে বাতিওয়ালারা এসেছে। সে ভাবল, আমাকেও তো আলো জ্বালাতে হবে। তখন সে বাতিটা উস্কে দিল, তারপর সেটা ঝুলিয়ে দিয়ে আবার কাজে মন দিল। একটা জুতো শেষ করে দেখল ঘুরিয়ে ফিরিয়ে, না, বেশ ভালোই হয়েছে। তারপর যন্ত্রপাতি গুছিয়ে টুকরো টাকরা যা পড়েছিল ঝাড় দিয়ে সূচ সুতো তুলে বাতিটা এনে টেবিলের উপর রাখল এবং তাকের উপর থেকে সুসমাচারখানা পেরে নিল। ইচ্ছে ছিল আগের দিন যে জায়গায় এক ফালি চামড়া নিয়ে চিহ্ন দিয়ে রেখেছিল বইয়ের সেই জায়গাটা খুলবে, কিন্তু খুলল অন্য জায়গায়। সুসমাচার খুলতেই মার্টিনের স্বপ্নের কথা মনে পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তেই কার পায়ের শব্দ তার কানে এলো। সে যেন তার পেছনে এসে দাঁড়ালো। পেছনে তাকাতে তার মনে হলো অন্ধকার কোণটায় কারা যেন দাঁড়িয়ে আছে, অথচ তাদের চেহারা সে ঠিক ঠাহর করতে পারছে না। কে যেন তাকে কানে চুপি চুপি বলল, মার্টিন, মার্টিন, আমাকে চিনতে পারছো না? মার্টিন বলল, কে? কণ্ঠস্বর বলল, আমি গো। অন্ধকার কোণ থেকে হাসতে হাসতে এগিয়ে এলো বুড়ো স্টেপানিচ। আবার হাসল সে, তারপর মেঘের মতো মিলিয়ে গেল, আর তাকে দেখা গেল না। আর এটা কণ্ঠস্বর বলল, আমি গো। সেই স্ত্রীলোকটি বাচ্চা কোলে করে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এসে হাসতে লাগলো। বাচ্চাটাও হেসে উঠল। তারপর তারাও অদৃশ্য হয়ে গেল। আর এই তো আমি। আর একটা কণ্ঠস্বর বলল, সেই বুড়ি। আর আপেল হাতে ছেলেটা এগিয়ে এলো। তারাও হেসে অদৃশ্য হয়ে গেল। মার্টিনের মন খুশিতে ভরে গেল। সে ক্রুশ চিহ্ন করে চোখে চশমা পরে বইয়ের যেখানটা খুলেছিল সেখানটায় পড়তে লাগলো। একটা পাতায় একেবারে উপর থেকে জোর গলায় পড়তে লাগলো, আর আমার ক্ষুধা পেলে তুমি খেতে দিলে, তৃষ্ণা পেলে পানি দিলে। তুমি অপরিচিত, তবু তুমি
আমাকে ভেতরে ডাকলে। সেই পাতার নিচের দিকে সে পড়ল, যেহেতু আমার একটা ভাইয়ের জন্য তুমি এসব করেছ, এসব তুমি আমার জন্যই করেছ। তখন মার্টিন বুঝতে পারল তার স্বপ্ন তাকে প্রতারণা করেনি। ত্রাণকর্তা সেদিন সত্যি তার কাছে এসেছিলেন, আর সেও সত্যি তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছিল। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই, তবে ভূত নেশনে সরাসরি আপনাদের সাথে থাকব। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন। স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে। আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাব। আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার মতামত দিয়ে আরও কিভাবে আমরা ভূত নেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে মতামত জানাবেন। ধন্যবাদ।